হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। ডিএসসিসি 3 পেপার থেকে এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। প্রশ্নটা হচ্ছে, মার্ক্সের শ্রেণী সংগ্রামের তত্ত্বটি আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আমি আলোচনা করব। তার আগে কিছু বিষয় তোমাদের বলে দিই যে থার্ড সেমিস্টারে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অনার্সে 3টে পেপার পড়তে হবে। সেকেন্ড সেমিস্টার পর্যন্ত তোমরা 2টো করে পেপার পড়েছো, থার্ড সেমিস্টারে 3টে পেপার পড়তে হচ্ছে। একটা ডিএসসিসি 3, আরেকটা পড়তে হবে ডিএসসিসি 4, আরেকটা পড়তে হচ্ছে এসইসি পেপার, এসইসি 3 কোড হবে সেটা, এসইসি 3। এই 3টে পেপার পড়তে হবে। সিলেবাস যথেষ্ট কঠিন আছে, থার্ড সেমিস্টার থেকে একটু ভালো করে পড়াশোনা করতে হবে, না হলে সমস্যা এসে যাবে। আর এটা তোমাদের প্রথম ক্লাস, পেড ব্যাচের এটা প্রথম ক্লাস। দেখে নাও, অ্যান্সারটা ভালো করে বুঝবে। মার্ক্সের শ্রেণী সংগ্রামের তত্ত্ব। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা খুব গুছিয়ে লিখতে হবে। বৈজ্ঞানিক সমাজবাদের জনক কার্ল মার্ক্স তার বন্ধু এঙ্গেলসের সহযোগিতায় লেখা ম্যানিফেস্টো অব দ্য কমিউনিস্ট পার্টি গ্রন্থে বলেছেন, মানব সমাজের পরিবর্তনের ক্ষেত্রে শ্রেণীতে শ্রেণীতে সংগ্রাম অবশ্যই ঘটবে। তাদের মতে মানুষের সমাজের ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস। রাষ্ট্রবিজ্ঞানী বার্নস যথার্থই বলেছেন, মার্ক্সের মতে সমাজের বিকাশের মূল চালিকা শক্তি হলো শ্রেণীতে শ্রেণীতে দ্বন্দ্ব। মার্ক্সের পূর্বে বুর্জোয়া দার্শনিকরা শ্রেণীদ্বন্দ্বের কথা বলেছেন, তবে মার্ক্স মনে করতেন একমাত্র শ্রেণী সংগ্রাম তথা সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে শ্রেণীদ্বন্দ্বের অবসান ঘটবে এবং সমাজবাদ প্রতিষ্ঠিত হবে। তাই মার্ক্সীয় দর্শনে শ্রেণী সংগ্রামের তত্ত্ব গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। এবার পরে যেটা বলা হচ্ছে শ্রেণীর সংজ্ঞা, অর্থাৎ আমরা যখন মার্ক্সের শ্রেণী সংগ্রামের তত্ত্বটা পড়ব, তাহলে শ্রেণী কাকে বলে সেটাও আমাদের জানতে হবে বা নোটসে তোমাদের উল্লেখ করতে হবে শ্রেণী কাকে বলে। মার্ক্স এবং এঙ্গেলস শ্রেণী কথাটি বারবার ব্যবহার করলেও কোথাও শ্রেণীর সংজ্ঞা দেননি। তারা বলেছেন, কি বলেছেন তারা দেখো, তারা বলেছেন সমাজে পরস্পর বিরোধী দুটি মূল শ্রেণী আছে, বুর্জোয়া শ্রেণী ও সর্বহারা শ্রেণী। এছাড়া আরও কিছু শ্রেণী আছে বিপ্লবের ক্ষেত্রে যাদের কোনো ভূমিকা নেই, কিন্তু শ্রেণী বলতে ঠিক কী বোঝায় তারা তা বলেননি। তারপরে বলা হচ্ছে দেখো, লেনিন তার এ গ্রেট বিগিনিং গ্রন্থে শ্রেণীর সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন, সমাজে উৎপাদন পদ্ধতিকে কেন্দ্র করে শ্রেণী গড়ে ওঠে। যে সমাজে ব্যক্তিগত মালিকানা থাকে সেখানে শ্রেণীভেদ থাকে। এই সমাজে কেউ হয় মালিক আর কেউ হয় শ্রমিক। মালিকরা শ্রমিকদের শোষণ করে জীবনযাত্রা নির্বাহ করে, শ্রমিকরা শ্রম বিক্রি করে বাঁচার চেষ্টা করে। তাই মালিকদের জীবনযাত্রা একরকম আর শ্রমিকদের হচ্ছে অন্য রকম। লেনিন বলেছেন, একই ধরনের জীবন যাপন করে সমাজে এইরূপ একটি অংশকে বলে শ্রেণী। অর্থাৎ তোমরা দেখবে সমাজে কিছু শ্রমিক শ্রেণী আছে, শ্রমিক শ্রেণীরা এক ধরনের জীবনযাপন করে, অর্থাৎ তারা শ্রমিক শ্রেণী যারা আছে, ধরো একই ধরনের প্রায় পোশাক পরে। একই ধরনের পোশাক বলতে আমি বলতে চাইছি সেটা হচ্ছে একই ধরনের খাবার, একই ধরনের পোশাক বলতে কি, তাদের যতটা ইনকাম, তাদের যতটা সামর্থ্য, সেই অনুযায়ী সেই গোষ্ঠীর মানুষরা সেরকমভাবে তাদের জীবন নির্বাহ করে, ঠিক আছে। আর কেউ বড়লোক হলে সে সেইভাবে তার জীবনযাপন করবে। দেখো, একটা গরিব মানুষ কি করে, 10 টাকার একটা সাবান বাজারে পাওয়া যায়, সেই 10 টাকার সাবানটা ব্যবহার করতে পারে, বা 2 টাকার একটা শ্যাম্পুর প্যাকেট পাওয়া যায়। আমি জাস্ট সাধারণ পাতি উদাহরণ দিচ্ছি। 2 টাকার শ্যাম্পুর প্যাকেট পাওয়া যায়, 2 টাকার শ্যাম্পুর প্যাকেট ব্যবহার করে। তবে কোনো মানুষের পার মান্থ 2 লাখ থেকে 3 লাখ টাকা যদি কারোর ইনকাম থাকে, সে কোনোদিন 10 টাকার সাবান বা 2 টাকার শ্যাম্পুর প্যাকেট ব্যবহার করবে না। তাদের জীবনযাত্রা অন্যরকম হবে। মার্ক্স বলতে চেয়েছেন, একই জীবনযাপন করে এরকম একটা গোষ্ঠীকে শ্রেণী বলা হয়। অর্থাৎ শিক্ষকদের একটা শ্রেণী আছে, তারপরে শ্রমিকদের একটা শ্রেণী আছে, যারা সরকারি এমপ্লয় তাদের একটা শ্রেণী আছে। এইভাবে মার্ক্স আলাদা আলাদা শ্রেণীর কথা বলেছেন। উদাহরণস্বরূপ বলা যায়, দেখো, সামন্ততান্ত্রিক সমাজে সামন্ত প্রভুরা একই ধরনের জীবনযাপন করত। তারা ভূমিদাসদের
কাছ থেকে ফসল আদায় করে বিলাসবহুল জীবনযাপন করত, তাই সামন্ত প্রভুরা ছিল শোষক শ্রেণী আর ভূমিদাসরা ছিল শোষিত শ্রেণী। পুঁজিবাদী সমাজেও তেমনই আছে মালিক শ্রেণী ও শ্রমিক শ্রেণী। মালিক শ্রেণী জীবন কাটায় শোষণের ওপর ভিত্তি করে, অন্যদিকে শ্রমিক শ্রেণী জীবন কাটায় তাদের শ্রম বিক্রি করে, কারণ এছাড়া তাদের আর কিছু করার থাকে না। তারপরে বলা হচ্ছে দেখো বিভিন্ন সমাজ ব্যবস্থায় শ্রেণী সংগ্রাম। এই পয়েন্টটা এবারে দেখবে, এই পয়েন্টটা আলোচনা করব তার আগে একটা বিষয় বলে নেই তোমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো 91230000525218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়, আর 2 দিন করে রেকর্ডেড ক্লাস এবং 1 দিন করে হচ্ছে কি লাইভ ক্লাস, অর্থাৎ মোট সপ্তাহে হচ্ছে 3 দিন ক্লাস। এই 3 দিন ক্লাস হয়, 3টে পেপারই তোমাদের করানো হবে, অর্থাৎ ডিএসসিসির 2টো পেপার এবং এসএসসির 1টা পেপার। তার জন্য পার মান্থ 600 টাকা করে ফিস নেওয়া হয়। আর তোমরা অনেকে নোটসের কথা বলছো, স্টাডি মেটেরিয়ালের কথা বলছো। স্টাডি মেটেরিয়াল তোমরা পাবে পরীক্ষার প্রায় 40 দিন আগে তোমাদের স্টাডি মেটেরিয়াল রেডি হবে। তার আগে কিন্তু স্টাডি মেটেরিয়াল রেডি করা সম্ভব নয়, কারণ কি নতুন সিলেবাস তোমাদের, ঠিক আছে, স্টাডি মেটেরিয়ালগুলো খুব ভালো করে বুঝে রেডি করতে হবে। আর আমি তোমাদের সাজেস্ট করব তোমরা স্টাডি মেটেরিয়াল নিও না। 3rd সেমিস্টারে বিশেষ করে অনার্সের সাবজেক্টে স্টাডি মেটেরিয়াল নিয়ে পড়াশোনা করো না, তোমরা সাবজেক্টটা বোঝার চেষ্টা করো। তোমাদের একটা টিউশন রাখো এবং তার সঙ্গে সঙ্গে ইউটিউবটা ফলো করো। তোমরা যদি বাড়ির কাছাকাছি অফলাইন টিউশন পাও সেটাও করো, এবং পাশাপাশি তোমরা ইউটিউবটা ফলো করো, সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। আর যদি মনে হয় আমার কাছে পড়বে সেক্ষেত্রে পড়তে পারো, যে মনে হয় যে আমি তোমাদের ভালো গাইড করতে পারবো, সেটা তোমাদের চয়েস। যাই হোক, এবার দেখো পরের পয়েন্টগুলো। বিভিন্ন সমাজ ব্যবস্থায় শ্রেণী সংগ্রাম। মার্কস বলেছেন যে সমাজে উৎপাদন ব্যবস্থাকে কেন্দ্র করে বিভিন্ন শ্রেণী থাকে সেখানে শ্রেণীদ্বন্দ্ব থাকবে, তাই শ্রেণী সংগ্রাম নতুন নয়। ব্যক্তি মালিকানার উষালগ্ন মানে কি একদম প্রথম থেকে, ঠিক আছে, শ্রেণীদ্বন্দ্ব চলে আসছে। মার্কস এঙ্গেলসের লেখা ম্যানিফেস্টো অব দ্য কমিউনিস্ট পার্টি গ্রন্থের প্রথমেই বলেছেন আজ পর্যন্ত মানুষের সমাজের ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস। একমাত্র আদিম সাম্যবাদী সমাজকে বাদ দিয়ে দাস সমাজ ব্যবস্থা থেকে শুরু করে শোষক ও শাসিতের মধ্যে সংগ্রাম ধারাবাহিকভাবে চলে আসছে। বিভিন্ন সমাজ ব্যবস্থায় এই শ্রেণী সংগ্রামের প্রকৃতি নিম্নে আলোচনা করা হলো। প্রথমেই আছে দাস সমাজে শ্রেণী সংগ্রাম। দাস সমাজে প্রথম শোষণ শুরু হয়, ফলে শোষক ও শাসিতের মধ্যে বিরোধ দেখা দেয়। দাস যুগে দাসেরা পরিশ্রম করে যে জিনিস উৎপাদন করত, দাস মালিকরা তা আত্মসাৎ করে সম্পদশালী হয়ে উঠল। দাসেরা হলো বঞ্চিত, আর এই বঞ্চনা থেকে মুক্তি পেতে শোষিত দাসেদের শোষণের অবসান ঘটাতে চাইল, ফলে দেখা দিল দাস ও দাস মালিকদের মধ্যে সংগ্রাম। তারপরে হচ্ছে সামন্ততান্ত্রিক সমাজে শ্রেণী সংগ্রাম। কৃষি উৎপাদন ব্যবস্থার উন্নতি ঘটলে এক শ্রেণীর মানুষ প্রচুর জমিজমার মালিক হয়ে সামন্ত প্রভু হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হয়। অন্যদিকে গড়ে ওঠে ভূমিদাস শ্রেণী। সামন্ত প্রভুরা হয়ে উঠল শোষক আর ভূমিদাসরা হলো শোষিত। এই শোষণ অত্যাচার থেকে মুক্তি পাবার জন্য ভূমিদাসরা সামন্ত প্রভুদের বিরুদ্ধে সংগ্রামে নেমে পড়ল। সামন্ত প্রভুরা রাষ্ট্রযন্ত্র দিয়ে ভূমিদাসদের বিদ্রোহকে দমন করতে চেষ্টা করল। ভূমিদাসদের এই বিদ্রোহ কৃষক বিদ্রোহ হিসাবে ইতিহাসে স্বীকৃতি পেয়েছে। তারপরে হচ্ছে দেখো পুঁজিবাদী সমাজে শ্রেণী সংগ্রাম। মার্কস বলেছেন বুর্জোয়া সমাজে শ্রেণী সংগ্রাম তীব্র আকার ধারণ করবে। এখানে শ্রেণীবিরোধ সহজ হয়ে যাবে। পুরো সমাজ 2টো শ্রেণীতে ভাগ হয়ে যাবে। এই 2টো শ্রেণী হলো বুর্জোয়া শ্রেণী আর হচ্ছে সর্বহারা শ্রেণী। বুর্জোয়া মালিক শ্রেণী উদ্বৃত্ত মূল্য আত্মসাৎ করে প্রচুর সম্পদের অধিকারী হবে, অথচ এই উদ্বৃত্ত মূল্য শ্রমিকদেরই প্রাপ্য। তারা তা না পেয়ে অসন্তুষ্ট হবে। তাদের অসন্তোষকে দমন করতে মালিক শ্রেণী অত্যাচার চালাবে। অত্যাচারের ফলে শ্রমিক শ্রেণী সংগ্রামমুখী হয়ে উঠবে। তারা অনুভব করবে যে মালিক শ্রেণীর বিরুদ্ধে সংগ্রামের মাধ্যমে শোষণের অবসান ঘটানো যাবে। এই চেতনা তাদের মধ্যে ঐক্য আনবে আর ঐক্য বিপ্লবকে ত্বরান্বিত করবে। সমাজতান্ত্রিক বিপ্লবের পর সর্বহারাদের একনায়কতন্ত্র গড়ে উঠবে। তারা রাষ্ট্রযন্ত্র দিয়ে প্রতিক্রিয়াশীল শক্তিকে নির্মূল করে শোষণের অবসান ঘটাবে। শোষণের অবসান ঘটালে রাষ্ট্রের অবলুপ্তি হবে এবং
শোষণহীন সাম্যবাদী সমাজ গড়ে উঠবে। এবার হচ্ছে সমালোচনা লিখতে হবে তোমাদের। সমালোচনার প্রথমত দেখো 10 নম্বরের যদি প্রশ্নটা এসে থাকে তাহলে সমালোচনা লিখতে হবে না, এখানে মূল বিষয়বস্তুটা বলবে, সেখানে শ্রেণীর যে সংজ্ঞা সেটাও দেওয়ার দরকার নেই অত ওরকমভাবে, ঠিক আছে। মোটামুটি তোমরা ওই যে শ্রেণীর সংগ্রামের পাঠটার ভূমিকার পাঠটা দিলেই চলবে 10 নম্বরে যদি প্রশ্নটা পরীক্ষায় আসে। প্রথমত কি বলা হচ্ছে দেখো, সমালোচনায় মার্কস বলেছেন মানুষের সমাজের ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস। এই বক্তব্যের মাধ্যমে তিনি মানুষের জীবনের খারাপ দিকটাকে বড় করে দেখেছেন। মানুষের ইতিহাস যদি শুধু সংগ্রামের ইতিহাস হতো বা শোষণ অত্যাচারের ইতিহাস হতো তাহলে মানব সভ্যতা এতদিন শেষ হয়ে যেত। দ্বিতীয়ত বলা হচ্ছে দেখো, মার্কস সমাজ পরিবর্তনের ক্ষেত্রে অর্থনৈতিক কারণকে খুব বেশি গুরুত্ব দিয়ে একে সমাজের চালিকা শক্তি রূপে বর্ণনা করেছেন, কিন্তু অর্থনীতি ছাড়া ধর্ম, ক্ষমতার প্রতি লোভ প্রভৃতির কারণ সমাজ ও রাজনীতিতে গভীর প্রভাব বিস্তার করতে পারে। তারপর তৃতীয়ত মার্কস বলেছেন রাষ্ট্র হলো শ্রেণী শোষণের হাতিয়ার, কিন্তু বর্তমানে কল্যাণকর রাষ্ট্র সাধারণ মানুষের অবস্থার উন্নতির জন্য সক্রিয় ভূমিকা নিচ্ছে। বিশেষ করে শ্রমিক ও মালিকদের মধ্যে বিরোধের মীমাংসা করতে রাষ্ট্র অপরিহার্য প্রতিষ্ঠান রূপে কাজ করছে। চতুর্থ, মার্কস বলেছেন পুঁজিবাদী সমাজে দুটি শ্রেণী থাকবে, কিন্তু তা ঠিক নয়। এই দুটি শ্রেণী ছাড়াও আরও অনেক শ্রেণী আছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলো মধ্যবিত্ত শ্রেণী। এই শ্রেণীর প্রভাবকে অস্বীকার করা যাবে না। মূল্যায়ন, একথা সত্য বর্তমানে মার্ক্সবাদী তথ্য অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছে। পুঁজিবাদী দেশগুলি সমাজতান্ত্রিক বিপ্লব না হয়েও শ্রমিক শ্রেণীর অবস্থার উন্নতি ঘটেছে। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির ফলে এটি সম্ভব হয়েছে। তথাপি মার্ক্সীয় তথ্যকে অস্বীকার করা যাবে না, কারণ এই তথ্য শ্রমিক শ্রেণীকে সংগ্রামী চেতনায় উদ্বুদ্ধ করেছে। অধ্যাপক গ্ল্যাস্কি যথার্থই বলেছেন, পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে মানুষ তাদের অবস্থার উন্নতির জন্য চেষ্টা করেছে সেখানে মার্ক্সের তত্ত্ব তাদের প্রেরণা দিয়েছে। এই ছিল তোমাদের আজকের ক্লাস।